মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দশম শ্রেণীর গণিতের গোলক অধ্যায়ের 15 দাগ এবং 16 দাগের অঙ্কগুলি তোমাদের করে দেব। আচ্ছা, 15 দাগের প্রথম অঙ্কটি রয়েছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্রে আমরা ওই ব্যাসার্ধের মানটা বসিয়ে দেব। 15 দাগের প্রথম অঙ্কটা ব্যাসার্ধ দেওয়া আছে 2r একক, নিরেট গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r কিউব। এখানে r হচ্ছে 2r, আমরা 2r এর হোল কিউব করব এবং একক হবে ঘন একক। 4/3 পাই 2r এর হোল কিউব হচ্ছে 8r কিউব। 8 into 4 32/3 পাই r কিউব ঘন একক। তাহলে এর বহুবিকল্পীয় প্রশ্নের বা এমসিকিউ প্রশ্নের আমরা এক একটা করলাম। দুইটা দেওয়া আছে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি। তাহলে দুটো নিরেট গোলক দিয়েছে, যার প্রথমটার আমরা ব্যাসার্ধ ধরে নেব r1 আর দ্বিতীয়টা ধরে নেব ব্যাসার্ধ r2। তাহলে দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত আমরা করি। फोर बाई थ्री पाई r1 কিউব অনুপাত 4/3 পাই r2 হোল কিউব সমান 1:8। আমরা আনুপাতিক রাশিগুলিকে লব বা এমআর আকারে লিখতে পারি। তাহলে 4/3 পাই r1 হোল কিউব বাই 4/3 পাই r2 হোল কিউব equals to 1/8। 4/3 পাই কেটে গেল। তাহলে আবার রইল r1 বাই r2 হোল কিউব equals to 1/8। 1 এর হোল কিউব করলে আমাদের 1ই আসবে, আর 8 হচ্ছে 2 এর হোল কিউব। তাহলে এটা আমরা লিখতে পারি 1/2 তার হোল কিউব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r1 বাই r2 সমান 1/2। তাহলে r1 বাই r2 এর মান আমরা বের করে রাখলাম। এবার আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র অনুযায়ী আমরা মানটা বসাই। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 পাই r1 স্কয়ার অনুপাত 4 পাই r2 স্কয়ার
ইকুয়ালস টু, আমরা আনুপাতিক রাশিগুলোকে উপর নিচে লিখতে পারি বলেছি, 4πr1² বাই 4πr2²। 4π কেটে গেল, তাহলে এটা রইল r1 বাই r2 তার হোল স্কোয়ার। আমরা দেখো r1 বাই r2 এর মান বার করে রেখেছি, তাহলে আমরা r1 বাই r2 এর মান এখানে বসিয়ে দেব, 1/2 তার হোল স্কোয়ার। 1/2 এর হোল স্কোয়ার হবে 1/4, মানে আমাদের অনুপাতটা এসে দাঁড়াচ্ছে 1:4। তাহলে দুটো নিরেট গুণকের আয়তনের অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমরা r1 r2 মানে তাদের ব্যাসার্ধের অনুপাত বার করেছি এবং সেই ব্যাসার্ধের অনুপাত কাজে লাগিয়ে আমরা তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করেছি। এরপরে আমরা 3 দাগের অঙ্কটায় যাই। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? 3πr²। তিনের অঙ্কটাই বলা হয়েছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল ও সমতলের মোট ক্ষেত্রফল মানে 3πr²। আর সেখানে আমরা πr² জায়গায় r এর মান হিসেবে 7 সেমি যেটা ব্যাসার্ধ দেওয়া আছে সেটা বসিয়ে আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ব্যাসার্ধ r সমান 7 সেমি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ সেমি। 3πr7 হোল স্কোয়ার বর্গ সেমি। 3π49 বর্গ সেমি। 3 × 49 147 পাই বর্গ সেমি। বর্গ সেমি। পরেরটা বলা আছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 16:9, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা প্রথম গোলকটার ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ r2 ধরে নিয়ে আমরা r1 আর r2 অনুপাত বার করব, আর সেই মানটাই বসিয়ে আমরা আয়তনের অনুপাত নির্ণয় করব।
4 পাই কেটে গেল, তাহলে আবার রইল r1 বাই r2 তার হোল স্কোয়ার। সেখানে আমরা 16/9 পেয়েছি, মানে 4/3 তার হোল স্কোয়ার, বা r1 বাই r2, তাহলে উপর দিকে যদি বর্গ করে নিই স্কোয়ার উঠে যাবে, এখানে পেয়ে যাবো r1 বাই r2 সমান 4/3। তাহলে আমরা r1 বাই r2 মান বের করে নিয়েছি। ব্যাসার্ধগুলোর অনুপাত, এবার এই মানটা বসিয়ে আমরা আয়তনের অনুপাত নির্ণয় করব। by r1 whole cube by 4/3 pi r2 তার whole cube, 4/3 কেটে গেল, pi কেটে গেল, তাহলে এটা হইল r1 by r2 তার whole cube। r1 by r2 মান আমরা জানি 4/3 তার whole cube, তাহলে 4 কিউব মানে হচ্ছে 64 আর 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে আমাদের আয়তনের অনুপাত দাঁড়ালো 64:27। তোমরা একই রকম অঙ্ক আলাদা মান দিয়ে নিজেরা করার চেষ্টা করবে যে তোমরা নিয়মগুলো ঠিকঠাক পাচ্ছ কিনা। নেক্সট অঙ্কটা যাই। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্থাৎ গোলকটার বক্রতলের ক্ষেত্রফল যা, তার আয়তনের 3 গুণ ওই ক্ষেত্রফলের সঙ্গে সমান। এখান থেকে আমরা ওই আর এর মান, গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্থাৎ আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা করি। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার বর্গ একক, এবং আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক। শতাংশে 4 পাই r স্কয়ার সমান 3 × 4/3 পাই r কিউব। 4 পাই r স্কয়ার সমান 4/3 পাই r কিউব। 3 গুণ বলা হয়েছে, আয়তনের 3 গুণ, অর্থাৎ 3 × 4/3 পাই r কিউব। তাহলে 3 আর 3 কেটে গেল। আমরা সমান চিহ্নের বাম দিক ও ডান দিকে যদি একই সংখ্যা থাকে সেই সংখ্যমান আমরা কাটতে পারি। আমরা নিচু ক্লাসে এগুলো শিখে এসেছি। তাহলে 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে এখানে রইল r স্কয়ার সমান r কিউব। আমরা বলতে পারি r কিউব বাই r স্কয়ার সমান 1। আমরা a সমান b লিখে b সমান a বলতে পারি ধরিয়ে আমরা r কিউব এখানে লিখে r স্কয়ার নিচে লিখছি, মানে এখানে 1 হচ্ছে, তাই আমরা 1 সমান r কিউব বাই r স্কয়ার লিখে এটা আগে লিখে দিচ্ছি আর 1টা ওদিকে লিখছি। আর সূচকের সঙ্গে সময় তোমরা দেখেছো যে বেস যদি একই থাকে তখন পাওয়ারের রাশিগুলো বিয়োগ হয়ে যায়। তার মানে এখানে r 3 - 2 মানে হচ্ছে 1।
তাহলে পাওয়ারে 1 থাকলে আমরা লিখি না r সমান 1। আমাদেরকে r অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল, আমাদের বেরিয়েছে r সমান 1 একক। আচ্ছা, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে, সত্য না মিথ্যা? দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে না, মিথ্যা। করে দেখাচ্ছি তোমাদের। আমাদের নিরেট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। এবার যদি আমার r দ্বিগুণ হয় অর্থাৎ 2r হয়, তার মানে কি হবে 4/3 পাই 2r তার হোল কিউব, তাহলে সেখানে মানটা দ্বিগুণ হয়, অনেক বড় হবে। করে দেখাচ্ছি। নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আয়তন সমান 4/3 পাই r। এখানে ব্যাসার্ধ দ্বিগুণ মানে r কিউব কি হবে 2r তার হোল কিউব, আয়তন ঘন একক। তাহলে 4/3 পাই 2r এর হোল কিউব হচ্ছে 8r কিউব ঘন একক। তাহলে এটা হবে 8 × 4/3 পাই r কিউব ঘন একক, যেটা আগের আয়তন 4/3 পাই r কিউব, আর তার সঙ্গে কত গুণ হচ্ছে 8। তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমাদের আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে বা 8 গুণ হবে। তাহলে আমাদের প্রদত্ত বাক্যটা বা বিবৃতিটা মিথ্যা। আচ্ছা, পরেরটা দিয়েছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। তাহলে আমরা একটু আগে এইভাবে একটা অঙ্ক করেছি, তবে সেটা গোলকের জন্য করেছি, আর এখানে দেওয়া হয়েছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতে আমরা বসিয়ে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মান বসিয়ে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করব। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে আমরা করে দেখি। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই r²। তাহলে প্রথম গোলকটার জন্য আমরা তাদের ব্যাসার্ধ ধরবো r1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরবো r2। সেখান থেকে আমরা তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা যেটা দেওয়া আছে, আর ওখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করব। তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান r2। তাহলে দুটি গোলক অর্ধগোলকে, আচ্ছা এটাকে অর্ধগোলক লেখা দরকার ছিল আমার, অর্ধগোলকে। তাহলে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত
প্রথমটা অর্ধবর্গের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r1 স্কয়ার, দ্বিতীয়টা 2 পাই r2 স্কয়ার, আর এটা কার সঙ্গে সমান 4:9 সমান 4:9। আমরা এটা উপরে লিখতে পারি 2 পাই r1 স্কয়ার বাই 2 পাই r2 স্কয়ার সমান 4/9। 2 পাই কেটে গেল, তাহলে এটা লেখা যায় r1 বাই r2 তার হোল স্কয়ার সমান 2/3 তার হোল স্কয়ার। উভয় দিকে আমরা বর্গমূল করে পাবো r1 বাই r2 সমান 2/3। তাহলে অনুপাতটা এসে দাঁড়াচ্ছে 2:3। আর এটাই আমাদেরকে প্রদত্ত বিবৃতিটিতে বলা হয়েছে, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি সত্য। 3-এর দাগের পর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2r একক, সমগ্র তলের আমার লেখা উচিত অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই r স্কয়ার। আর এর জায়গায় 2r, কারণ আমাদের ব্যাসার্ধের মান 2r দেওয়া আছে, বর্গ একক 3 পাই 2r হোল স্কয়ার মানে হচ্ছে 4r স্কয়ার বর্গ একক, 4 × 3 12 পাই r স্কয়ার বর্গ একক। তার মানে আমাদের শূন্যস্থানে বসবে 12। আচ্ছা, এরপরে সরলরেখার অঙ্কটা যাই। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সমান সমান। অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। অর্ধগোলকের আয়তন অর্থাৎ 2/3 পাই r3 অর্থাৎ 3 পাই r স্কয়ারের সমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ r এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা শুরু করি। অর্ধগোলকের আয়তন by 3 pi r3 ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ একক। শর্তানুসারে এই দুটো সমান সমান, এখান থেকে আমরা r এর মান নির্ণয় করব। শর্তানুসারে 2/3 পাই r3 সমান 3 পাই r স্কয়ার সমান চিহ্নে দুদিকে পাই পাই কেটে গেল, আর এখানে রইল r3 r স্কয়ার এখানে গুণে আছে, এখানে ভাগের সম্পর্কে বা নিচে আসবে 3 এটা হয়ে যাবে 3/2 = 9/2। সূচকের নিয়ম অনুযায়ী জানো তোমরা, এখানে পাওয়ার মাইনাস হবে, তার মানে হয়ে যাবে শুধু r3 - 2 1। পাওয়ারে 1 হলে আমরা 1 লিখি না, আর 9/2 হচ্ছে 4.5 একক। আমাদের দেওয়া নেই একক, যে একক থাকবে যখন, তাহলে r এর মান আসলো 4.5 একক। আচ্ছা, এরপরে দিয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4 পাই r স্কয়ার, আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই r/h। 2 পাই r/h, r হচ্ছে ব্যাসার্ধ আর h হচ্ছে উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। দেখো তারপরেই বলা হয়েছে যে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য দুটোই 12, অর্থাৎ চোঙটার উচ্চতাও 12 সেমি
আর ব্যাসটাও 12 সেমি। তাহলে ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি ব্যাসার্ধ পেয়ে যাব আর পেয়ে যাব। এবার এই মানটা বসিয়ে এখান থেকে আমাদের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছি। তাহলে গোলকের ব্যাসার্ধটাকে আমরা R1 ধরবো আর চোঙের ব্যাসার্ধটাকে আমরা R2 ধরবো। গোলকের ব্যাসার্ধ ধরি, গোলকের ব্যাসার্ধ সমান R1 সেমি। এখানে একক দেওয়া আছে সেমি, আমরা সেমিটা লিখব। তাহলে গোলকের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই R1 স্কয়ার বর্গ সেমি। আর আমরা চোঙটির উচ্চতা দেওয়া আছে h সমান 12 সেমি, ব্যাস দেওয়া আছে। আমরা ব্যাসার্ধটা ওখান থেকে ভাগ করে নির্ণয় করব। ব্যাসার্ধ R2 সমান 12/12/2 = 6 সেমি। এবার আমরা চোঙটার ক্ষেত্রফল নির্ণয় করি। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই R2h বর্গ সেমি। 2 পাই R2 হচ্ছে এখানে 6 আর h হচ্ছে 12 বর্গ সেমি। তাহলে আমাদের বলা হয়েছে যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান সমান, অর্থাৎ এই মানটা আর এই মানটা সমান। তাহলে এখান থেকে আমি R1 এর মান নির্ণয় করব। শর্তানুসারে পাই R1 স্কয়ার সমান 2 পাই 6 × 12। তাহলে পাই পাই কেটে গেল। R1 স্কয়ার equal to 2 × 6 × 12 by 4 4 3 12 6 3 18 36। তাহলে R1 যদি আমি দুদিকের বর্গমূল করি তাহলে R1 = 6 সেমি। R1 আমরা ধরেছিলাম গোলকটার ব্যাসার্ধ, তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা পেয়ে গেলাম। অর্থাৎ লিখে নেবে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। আচ্ছা, একটি নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের তার মানে হচ্ছে 3 পাই r স্কয়ার। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই r স্কয়ার সমান 4 পাই r স্কয়ার। এখান থেকে R1 R2 নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো করি।
অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা ধরবো R1 এবং নিরেট গোলকের ব্যাসার্ধ ধরবো R2। ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান R1 একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ সমান R2 একক। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কয়ার আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। এই দুটো সমান। তাহলে আমরা বসাই শর্তানুসারে R1 স্কয়ার নিরেট অর্ধগোলক ছিল 3 পাই R1 স্কয়ার সমান 4 পাই R2 স্কয়ার। পাই পাই কেটে গেল, এখানে আসবে R1 বাই R2 হোল স্কয়ার সমান 4 বাই 3 বা আমরা যদি বর্গমূল করি R1 বাই R2 সমান 2 বাই √3 আসবে, অর্থাৎ R1 অনুপাত R2 সমান 2:3 তার মানে আমাদের অনুপাতটা আসলো 2:√3। আচ্ছা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V, s³ বাই v স্কয়ারের মান কত? তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, আয়তন 4/3 পাই r3। সেই মানগুলো বসিয়ে s³ বাই v স্কয়ারের মান নির্ণয় করব। পায়ের মান না বসিয়ে আমরা ওখানে কেটে নেব, অসুবিধা হবে না। ধরি গোলকের ব্যাসার্ধ সমান R একক। বক্রতলের ক্ষেত্রফল পাই, বক্রতলের ক্ষেত্রফল যেটা ওরা বলে দিয়েছে সেটা লিখি, S সমান 4 পাই r স্কয়ার বর্গ একক। এবং আয়তন V সমান 4/3 পাই r³ ঘন একক। তার মানে আমরা এখন s আর v এর মান পেয়ে গিয়েছি। এবার s³ বাই v স্কয়ারে আমরা s আর v এর মান আলাদাভাবে বসাবো। এখন s³ বাই v স্কয়ার সমান 4 পাই r স্কয়ার হোল কিউব, v স্কয়ার 4/3 পাই r³ হোল স্কয়ার। তার মানে এটা আমরা কোনো কিছু হোল কিউব মানে ফলন করবো, মানে সেটা 3 বার করবো। 4 পাই r স্কয়ার ইন্টু 4 পাই r স্কয়ার ইন্টু 4 পাই
আর স্কয়ার, নিচে আসবে এটা দুবার বর্গ হচ্ছে, দুবার গুণ হবে 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর কিউব। পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 4 4 4। আচ্ছা, তাহলে এখানে আর এর পাওয়ার 2 2 2, তার মানে এটা হবে পাওয়ারগুলো যোগ হয়ে 2 + 2 + 4 6। তাহলে এটা আমরা লিখবো, আমি এখানে লিখছি 4 পাই r⁶। আর নিচে আমাদের মান আসবে 3টা আর 3টা উপরে চলে আসবে, তার মানে 9। তাহলে এখানে আর রইল r³ মানে 3 + 3 6 r⁶। তাহলে এখানে r⁶ কেটে গেল, 4 × 9 36 পাই। তাহলে s³ b² এর মান আমরা কত পেলাম? 36 পাই। পায়ের মান না বসে, পায়ের মান বসাতে বলেনি, আমরা এটাই লিখব, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে প্রথমে গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব আর একক অনুযায়ী গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r²। এবার 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হচ্ছে আমরা আগে নির্ণয় করি, আর সেই ব্যাসার্ধের মান বসেই আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r² বর্গ একক। এবার ব্যাসার্ধ ধরবে 50%, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে নতুন ব্যাসার্ধ সমান আর প্লাস আর এর 50%, মানে 50/100 5 × 2 10 r/2, r plus r/2 equals to 3/2 r একক। তাহলে নতুন একক অনুযায়ী নতুন ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই, আর এর জায়গায় আমরা লিখব 3/2 r তার হোল স্কয়ার বর্গ একক, 4 পাই 9/4 r²। 4 4 কেটে গেল, তাহলে 9 পাই r² বর্গ একক। তাহলে আমার আগে ক্ষেত্রফল ছিল 4 পাই r², এখন হলো 9 পাই r², অর্থাৎ আমার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এটা থেকে এটা বিয়োগ করি, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। नाइन पाई r² माइनस 4 पाई r² বর্গ একক সমান 5 পাই r² বর্গ একক।
তাহলে এই ক্ষেত্রফলটা কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? আমার প্রথমে ক্ষেত্রফল ছিল 4πr², বৃদ্ধি পেয়ে 9πr² হয়েছে, অর্থাৎ 5πr² বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে? 4πr² এর মধ্যে। এবার আমাকে সেটাকে বলা হচ্ছে শতকরা, মানে 100-র মধ্যে নিয়ে যেতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে আমার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। আমি ওপরের জায়গাটা মুছে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে I/4πr²/4πr²। শতকরায় নিয়ে যেতে বলা হয়েছে, আমরা 100 দিয়ে গুণ করবো। πr² কেটে গেল, 4 × 25 100, 5 × 25 125%। 125% বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাদের গোলক অধ্যায়ের অঙ্কগুলো শেষ হলো। এর আগের দুটি পার্টে আমি তোমাদের 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে 15 এবং 16 দাগের অঙ্কগুলো শেষ করলাম। নেক্সট চ্যাপ্টার আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করো। কোন ধরনের ভিডিও চাইছো সেটা কমেন্টে জানাও। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো এবং এই ভিডিওটা শেয়ার করো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য।